আমার যুক্তি অনুসারে ওই চম্পলানগরে এক ফুটফুটি সন্তান জন্ম নিয়েছি, শুধুমাত্র আমার যুক্তি অনুসারে। তবে সে কি কিনা দর্শনে করি আজ আমি আজ যেন ভাগ্য বিধাতা ছড়ে চলেছে ওই চম্পলানগরে ওই বাথার লিখন লিখবার কারণে। তবে না 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 না, ওই বিধাতা যদি তার কথা মতো ওই বাথালতে লিখন লিখে, তবে যেন এতদিনের আশা আমার আশায় রয়ে যাবে। তবে আমি কি করব মনে পড়েছি, এই মুহূর্তে আমি ছুটে যাবো বিধাতার সম্মুখে, যে করে হোক না কেন ছলে বলে কায়দা কৌশলে লিখন লিখতে বলবো শুধুমাত্র আমার যুক্তি অনুসারী। তাতে কোথায় রয়েছে আমার হংসের এই মুহূর্তে নিয়েছিল বিধাতার সম্মুখে। একই আমি শুনলাম চিত্রগুপ্ত দ্বারা আমি সংবাদ পেলাম চম্পকনগরে একটি নাকি সন্তান জন্ম নিয়েছে। তাই তো আমি ভাগ্য বিধাতা, আমার কর্ম হচ্ছে পৃথিবীতে যেই কোনো জীব জন্ম নিক না কেন তার ললাতে লিখন লেখা। তাই তো বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাব সেই চম্পকনগরে, ওই বাছার ললাতে লিখন লিখে পুনর্বার আমি আসব আমার নিজের কুটিরে ফিরে। দাদা বচনি প্রণাম হই দাদা গো। আইসমতি ভাবো একে পদ্মাবতী এই অসময় দাদা দাদা বলে আকুল কণ্ঠে এই প্রথম আজ এসে হঠাৎ করে তুমি আমাকে প্রণাম করলে কেন পদ্মাবতী, কেন? ও দাদা, আজ মনে বড় আশা নিয়ে আমি ছুটে এসেছি তোমার নিকট। আশা? হ্যাঁ দাদা গো। বলো বোন বলো, এমন কি আশা আকাঙ্ক্ষা নিয়ে ছুটে এসেছো এই দাদার কাছে? দাদা হয়ে বোনের মনের আশা আকাঙ্ক্ষা নিশ্চয় পূর্ণ করব। ও দাদা, তবে সত্যই ছোট বোনের কথা শুনতে চাও, তার আগে যে আমার সঙ্গে তোমায় দিন সঙ্গীকার করতে হবে। পদ্মাবতী, হ্যাঁ একই বলছো বোন? তুমি আমার ছোট্ট বোন, তোমার হই আমি দাদা। ওরে দাদা বনে কোনোদিন হয় না সত্যতা, সত্যতা ছাড়া মনের কথা প্রকাশ করে বল। না দাদা না, আর যদি আমার সঙ্গে অঙ্গীকার না করো হ্যাঁ? আমার মনে কথা বলতে পারবো না দাদা গো। তবে যদি তাই হয়, ছোট্ট বোনের মনের আশা পূর্ণ করবার জন্য আমি হাতে হাত রেখে 300 তঙ্গারে আবদ্ধ হলাম। বেশ, তবে বলে 100 200 সত্য 3 বার, 100 200 সত্য দিনবান। ভগ্নী পদ্মাবতী যা বলিবে পালিব শতবার। ভগ্নী পদ্মাবতী, তুমি যাহা বলিবে আমি পালিব শতবার। ও দাদা, তার আগে বলো তো এত হন্তদন্ত হয়ে এই মধ্যে কথায় ছুটে চলেছ? পদ্মাবতী বলো দাদা। তুমি তো জানো আমি ভাগ্য বিধাতা, এই পৃথিবীতে যেই কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন আমার কর্ম হচ্ছে তার ললাতে লিখন লেখা। তাই জানো পদ্মা, বলো আজও আমি সংবাদ পেলাম চিত্রগুপ্ত আমাকে সংবাদ দিয়ে গেল ওই চম্পকনগরে একটি সন্তান জন্ম নিয়েছে। তাই তো হন্তদন্ত হয়ে ছুটে চলেছি ওই নিষ্পাপ আছাড় ললাতে আমি লিখিবদ্ধ করব বলে। দাদা, তুমি ওই চম্পলনা করে যাবে না? কেন? ওই বাছালতে লিখন লিখবে না? কেন? কেন জানো দাদা? ওই চম্পলনা করে তুমি যাবে সত্যই, হ্যাঁ, ওই বাছালতে লিখন লিখবে তাও সত্য, শুধুমাত্র আমার যুক্তি অনুসারে। এখনই বললে যাবে না, আবার বলছো তোমার কথা মতো যেতে হবে। হ্যাঁ তোমার যুক্তি মতো লিখন লিখতে হবে। সত্য। এই পদ্মাবতী, স্তব্ধ হও তুমি। তুমি কেন? তোমার মতো কোনো দেবতা যদি আমাকে এসে বলে ওগো ভাগ্য বিধাতা আমার কথা মতো লিখন লিখতে হবে বাছার ললাতে, আমি কারো কথা মতো নয় এবং কি তোমার কথা মতো আমি ওই বাছার ললাতে লিখন লিখতে পারবো না। ও দাদা, তোমার চরণ ধরে বলি দাদা গো, একটিবার আমার কথা মতো ওই বাছালতে লিখন লিখো। আর তুমি যদি আমার কথা মতো ওই বাছালতে লিখন লিখো তুমি তবে যেন আমি এই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারবো দাদা। পদ্মাবতী, হ্যাঁ দাদা, হ্যাঁ। আজ বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হবি বলে আজ তুমি আমার কাছে ছুটে এসেছো, আর তোমার কথা মতো লিখন লিখতে হবে বাছার ললাতে। সত্য দাদা গো। বেশ বোন, বেশ। বোনকে বিশ্ব মাঝার বিশ্ব পূজিতা করবার জন্য আমি 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 বোনের কথা মতো লিখন লিখবো। বলো বোন বলো,
এমনকি লিখতে হবে ওই বাছার ললাতে। তবে শোনো দাদা, ওই বাচ্চার আয়ু হবে মাত্র 12টি বছর। 12 বছর? 12টি বছরে লেখাপড়া করিবে, তারপর 12টি বছরে তার মামিকে হরণ করিবে, তারপর পদ্মাবতী 12টি বছরে বিয়ে করিবে, 12টি বছরে বাসর ঘরে আমার নাগে তাকে দংশন করিবে। হে কি বললে বোন, হে কি বললে তুমি? ছলনা, ছলনা আর ছলনার আশ্রয় নিয়ে এসেছিস আমার কাছে, আর ওই বাছার ললাতে লিখন লিখতে বলছিস। তোর নাগে ওই বাছাকে ধ্বংস। হেরে গেলাম দাদা, আমি হেরে গেলাম পদ্মাবতী, আমি তোমার কাছে হেরে গেলাম। ওরে, আজ বিশ্বমাজের বিশ্বপূজিত হবি বলে এই পৃথিবীর বুকে আর কাউকে অস্ত্র হিসেবে পেলি না। এই দাদাকে অবশেষে অস্ত্র হিসেবে এই দাদাকে তুই বেছে নিলি। সত্য দাদা গো। বেশ, কেননা তোমার সঙ্গে আমি 3 সত্য অঙ্গীকার করেছি, আর বোনের সঙ্গে অঙ্গীকার করেছি বলে এই মুহূর্তে বোনের কথা মতো লিখন লিখতে যাব ওই নিষ্পা বাছার ললাতে। কিন্তু কি? ওই বাছার ললাতে যা লিখবো আমি, হ্যাঁ, ওই লিখন লিখতে গিয়ে যা পাপ হবে সেই পাপের ভাগী কে হবে? আমি হব দাদা। বেশ বল, এই মুহূর্তে পাপের ভাগে যখন হতে চাস আর বিলম্ব করব না, কেননা নিশি প্রভাত হতে গেলে আর আমি চম্পকনগর প্রবেশ করতে পারবো না। তাই তো এই মুহূর্তে তোমার কথা মতো আমি ছুটে চললাম ওই চম্পকনগরে। হয়তো তো বিজাতে গিয়েছে আমার কথা মতো ওই বাছার লিখন লিখবার কারণে। এই তো আমার সুবর্ণ সেতু হতে পারবে বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা। প্রত্যেকটা ঘরে ঘরে আমার পুজো হবে। তবে আর বিলম্ব নয়, দাদা গিয়েছে ওই বাছার লিখন লিখবার কারণে। আমি আর বিলম্ব করবো না, ছুটে যাবো সেতু পর্বতে। সত্যি গো, আজ আমার কোল আলো করে সুন্দর একটি পুত্র সন্তান আমি লাভ করেছি। শুধু চম্পলার এই রাজপ্রাসাদ নয়, এই চম্পলা নগরীর সকল প্রজাবিন্দু যেন সকলেই আনন্দ করছে, তাই না ধাত্রী? সত্যি রানীমা, কিন্তু জানো মা, আজ হচ্ছে আমাদের ৬ষষ্ঠীর রাত। এই ৬ষষ্ঠীর রাতে আতুর ঘরে যে সারা রাত জেগে থাকতে হয় মা। কিন্তু মা, আমি যে বড় ক্লান্ত, আমি কি করে সারাটি নিশি জেগে থাকবো? তাছাড়া আমার খোকন যে এখনো ঘুমোয়নি গো। রানীমা, খোকনকে একটি গান, ঘুম পাড়েনি গান শুনিয়ে দাও, দেখবে খোকন ঠিক ঘুমিয়ে যাবে। তাই হয়েছে? হ্যাঁ। ঘুমি যা
ঘুমাই খোকন রূপোর খাটি পা খোকন আমার ঘুমিয়ে যাবে আর ডাকবে না মা দেখেছো রানীমা, আজ যেন তোমার ঘুম পাড়ানি গান শুনিয়ে খোকন যেন ঘুমিয়ে গেছে। সত্যি গো। এবার তুমি এই পালঙ্কে বিশ্রাম করো মা, আর আমি সারা রাত্রি এই দরজায় বসে পাহারা দেব। বেশ তাই হবে বেশ। বেশ। এই তো আমি চম্পকনগরে চলে এসেছি, কিন্তু চম্পকনগরের রাজপ্রাসাদে বহুদিন পর আবার সন্তান হয়েছে বলে সবাই যেন প্রজাবিন্দুগণ আনন্দ করছে। অপরদিকে দেখি যেন মহারানী সনকা তার সন্তানকে নিয়ে আতর ঘরে জেগে রয়েছে। সনকা যদি জাগ্রত থাকে, অপরদিকে প্রজাবিন্দুগণ যদি এমনিভাবে খুশিতে মেতে উঠে থাকে, তবে তো আমি লিখিবদ্ধ করতে পারবো না। কোথায় নিদ্রা দেবে? ছুটে এসো তুমি এই চম্পকনগরে, প্রজাবিন্দুদেরকে দাও তুমি মায়া নিদ্রা, আর সনকা বেনকিনীকে দাও তুমি সুখের নিদ্রা। এই তো সবাই যেন নীরব নিঃশব্দ হয়ে গেছে। এই তো আমার সুবর্ণ সুযোগ। এই সুযোগে ওই আতর ঘরে প্রবেশ করে ওই বাছারের ললাতে আমাকে লিখন লিখতে হবে। যাই যাই, আমি আর বিলম্ব করব না। এই মুহূর্তে আমি ওই আতর ঘরে প্রবেশ করি। সে কি দেখছি আমি? এ কি মহারানী? ওই সনকার কোলে কি সন্তান না আকাশের চাঁদ? আমার মনে হচ্ছে সে সন্তান নয়, আকাশের চন্দ্র নেমে এসেছে, তার কোলে যেন আলোই আলোকিত করে তুলেছে। কত সুন্দর যেন সন্তান জন্ম নিয়েছে, আর এই সন্তানের ললাতে আমাকে লিখন লিখতে হবে ওই মনসার কথা মতো। কেন কেন আমি মনসার সঙ্গে অঙ্গীকার করতে গেলাম? আর যদি মনসার সঙ্গে 300 অঙ্গীকার না করতাম, অমনি ভাবে তার কথা মতো আমাকে লিখন লিখতে হতো না গো, লিখন লিখতে হতো না। না 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 না, আমি বিলম্ব করব না। ওই বাছার ললাতে আমাকে লিখন লিখতেই হবে। তাই তো এই বাছার ললাতে লিখন লিখব ওই মনসার কথা মতো। ওই আমি লিখি বাছা ললাতে ওই নয় এমন লিখন লিখব আমি, কেউ নাইতে পারে।
বাছার আয়ু হবে মাত্র 10টি বছর। ওই না দ্বাদশ বছরে দেখো পড়াশুনো করিবে। ওই না নিজেরও মামি মাকে হরণ করিবে। ওই না বিবাহ বা ছড়ে দেখো দংশিবে না গিনিয়া। বিবাহ বাসরে দংশন করবে ওই পদ্মাবতীর কাল নাগিনীতে। শুধু তাই নয় গো, শুধু তাই নয়, তাহার স্ত্রী প্রতিপুরতা সতী হবে। এই বাছাকে নিয়ে ভাসবে ওই অবলার সাগরে, ভাসতে ভাসতে যাবে ওই কনক দেবপুরে। লজ্জা ঘৃণা পরিত্যাগ করে এক এক করে সকল দেবতার মাঝে নৃত্য নাচ করে পুনর্বার এই বাছাকে আবার ফিরে পাবে। এই লিখন লিখলাম আমি এই বাছার ললাতে। না না না, আর বিলম্ব করব না। মায়ের সন্তান মায়ের কোলে দিয়ে এই মুহূর্তে এই আতর ঘর আমাকে পরিত্যাগ করতে হবে। যাই যাই, এই মুহূর্তে এই আতর ঘর থেকে আমি পালিয়ে। কে কে আতর ঘরে প্রবেশ করেছ? আমি হই ভাগ্য বিধাতা। বিধাতা, তব চরণে প্রণাম হই বিধাতা। আয়ুষ্মতি ভাব। কিন্তু গো বিধাতা, আজ এই ৬ষষ্ঠীর রাতে কেনই বা প্রবেশ করেছিল এই আতুর ঘরে? সত্যি এই ৬ষষ্ঠীর রাতে আমি প্রবেশ করেছি ওই বাছার ললাতে আমি লিখিবদ্ধ করতে। কিন্তু লিপিবদ্ধ করা হয়ে গেছে। সত্যই, কিন্তু জানতে পারি এই আতর ঘরে তুমি কে? আমি হই ধাত্রী মা। ধাত্রী মা? হ্যাঁ মা। জানি না কোন জন্মে তুমি পূর্ণ করেছিলে বলে সেই পূর্ণের ফলে এই ভাগ্য বিধাতার সঙ্গে এই আতর ঘরে তোমার সাক্ষাৎ হয়েছে বিধাতা। কিন্তু ধাত্রী মা, একটি কথা বলবো? বলো। অমন করে তুমি আমার পথ মাঝে কেন? আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে তুমি যেতে দাও। দেব দেব বিধাতা, কিন্তু জানো আমার জীবন তো প্রায় অবসানের দিকে। এত দিন থেকে আমি দায়গিরি করে এসেছি। আমি কোনোদিন আপনার সাক্ষাৎ পাইনি। আজ যখন এই আতর ঘরে সাক্ষাৎ পেয়েছি, আপনাকে একটি কথা বলবো। বলো। ও গো বিধাতা, বলো না, ওই বাছার ললাটে এমন কি লিখন লিখেছ, একটিবার আমার কাছে প্রকাশ করো। না না দাত্রীমা, না, এ কি বলছো তুমি? ওই বাছার ললাতে এমন কি লিখেছি আমি তোমার কাছে কেন, আমি কারো কাছে প্রকাশ করে বলতে পারবো না। ও দারুণ বিধি রে, আজি এমন কি লিখিলে বাছার ললাটে। দাত্রীমা, এ কি বলছো তুমি? গো বলো বলো ও বিধাতা, বলো না আমার দারুণ। গো হস্তে ধরি পায়ে পড়ি, বিধাতা বলো না আমার দারুণ। তুমি শুনতে চেয়েও না দাত্রীমা, আমি বলতে পারবো না। গো হায় রে দারুণ বিধি, এ ছিল কপালে দারুণ।
ধাত্রীমা, আজ যখন এই আতর ঘরে সাক্ষাৎ হওয়ার পর ওই বাছার ললনের লিখনের কথা আমার জানা হলো না, হ্যাঁ, হ্যাঁ, আমি আর শুনতে চাই না। তবে কিন্তু বিনিময় আমি কি করবো জানো কি বিধাতা? করবি তুমি? কাল আজ নিশি প্রভাত হওয়ার সাথে সাথে যেদিকে আমার দু নয়ন যাবে সে নয়ন বেয়ে আমি চলে যাব। আর যদি কোনো সরোবর পাই আমি কি করবো জানো? কি করবি? ও গো আমায় যদি না বলো বিধাতা, আমি তে জীব জীব না ধাত্রীমা, না। ও গো বিধাতা, আমার এই সুন্দর জীবনটা ওই সাগরের জলে বিসর্জন দিয়ে দেব। ধাত্রীমা, আমি আর বেঁচে থাকতে চাই না বিধাতা। আমি জানি, আমি জানি ধাত্রীমা, জানি। কেননা তুমি তো শুধু ধাত্রীমা নও, তুমি যে সবার মা। কেননা কোনো মায়েরা যখন পোষ্য বেদনায় আহাকার করে চিৎকার করে, যখন পোষ্য বেদনা ওঠে, কতই না কাকতে মিনতি করে, বলে ও গো ভগবান একটিবার ছুটে এসো, আমার কষ্টটুকু তুমি ভাগ করে নাও। বিধাতা, সেই সময় কিন্তু ভগবান ছুটে আসে না সেই স্থানে। কে ছুটে যায় জানো? কে? সেই তোমার মতো ধাত্রীমা। বিধাতা, শুধুমাত্র ছুটে যায় ওই মায়ের কষ্টটুকু ভাগ করে নেবে বলে। আর নিজের প্রাণকে তুমি বিসর্জন দিতে চাইছো ওই রানীমার সন্তানের জন্যে। কিন্তু বিধাতা, আমি জানি তো তুমি এই সুন্দর প্রাণ বিসর্জন দিতে চাইছো। তোমার হয়তো জানা নেই 84 লক্ষ জনি ভ্রমণ করে একটিবার মানব জন্ম পাওয়া যায়। এই মানব জন্ম যদি তুমি হেলায় হারিয়ে দাও, কোনোদিন মানব জন্ম পাবে কিনা বিধাতা, সেটুকু ভেবে দেখেছো? তাই যদি আমার মানব জীবন রক্ষা করতেই হয়, তবে তাহলে বলো না বিধাতা, বলো না, এমন কি লিখন লিখেছ ওই বাছার ললাটে? আর যদি না বলি তুমি আমার পথ ছেড়ে দেবে না। না, বেশ বেশ ধাত্রীমা, বলবো। ওই বাছার ললাতে আমি এমন কি লিখেছি আমি তোমার কাছে প্রকাশ করে বলবো। কিন্তু হ্যাঁ, বলার আগে তোমাকে একটি কথা আমি বলে যেতে চাই। এমন কি কথা বিধাতা? না জানি সেই লিখনের কথা শুনবার পর যেমনি ভাবে আকাশে বজ্রাঘাত হবার আগে সমস্ত আকাশটুকু নীরব নিঃশব্দ হয়ে যায়, না জানি সেই লিখনের কথা শুনবার পর সমস্ত আকাশটুকু তোমার ওই মাথায় ভেঙে পড়তে পারে। বিধাতা, তবে শোনো, বলো। ওই বাছার আয়ু আমি লিখেছি 12 বৎসর। মাত্র 12 বছর? 12 বৎসর সে লেখাপড়া করবে। হ্যাঁ। 12 বৎসরের মধ্যে সে নিজের মামিমাকে হরণ করবে। বিধাতা, শুধু তাই নয় ধাত্রীমা, 12টি বৎসরের মধ্যে সেই সন্তান বিবাহ করবে। হ্যাঁ হ্যাঁ, বিবাহ রাত্রিতে ওই বাছাকে আমি আর বলতে পারছি না ধাত্রীমা। বিধাতা, সেই কথা বলার আগে কেন যে আমার জিহ্বাখানা আলষ্ট হয়ে আসে। বিধাতা, আমি যে সেই কথা প্রকাশ করে বলতে পাচ্ছি না। ও গো বিধাতা, আজ এমন কি নিষ্ঠুর নির্মমের মতো লিখন লিখেছ যে কথা বলবার পূর্বে জিহ্বাখানা নষ্ট হয়ে যায়। কেন কেন বিধাতা? শুনবে, সেই বাছাকে বাসর করে দংশন করবে ওই পদ্মাবতীর কাল নাগিনীতে। না বিধাতা, না, এই নিষ্পাপ সন্তানের ললাটে এই লিখন লিখতে পারো না। ফিরিয়ে দাও এই লিখন। আমি পারবো না ধাত্রীমা। যেই লিখন আমি একবার লিখে দিই সেই লিখন আমি পুনর্বার ফিরিয়ে নিতে পারি না। বাহ, সত্যি আজ যে দেবতারাও এত নিষ্ঠুর হয়, এই আমার প্রথম শোনা হলো বিধাতা।
তাই তো আমি লিখনের কথা শুনেছি, আমি জেনেছি, আমি আর বাধা দেব না। আমি এবার পথ ছেড়ে দিলাম, এবার আমি পথ ছেড়ে দিলাম। ধাত্রীমা, এবার আসতে পারো। বেশ, এই মুহূর্তে তোমার কে এই আতর ঘরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। তুমি আমাকে নিষ্ঠুর পাষাণ অনেক কিছুই বলেছ, বলবেই তো, বলো, আরো বলো। যেই বিধাতার সম্মুখে কেউ কোনোদিন মাথা উঁচু করে কুটু কথা বলতে পারেনি, আজ তুমি মানব হয়ে আরো বলো। বেশ, এই আতর ঘর থেকে আমি চলে যাচ্ছি, তুমি আমার পথ থেকে সরে দাঁড়াও। বেশ, পথ ছেড়ে দিলাম। কিন্তু দাঁড়াও ধাত্রীমা, এই যাওয়ার সময় তোমার কর্ণকোহরে আমি একটি কথা ভালো করে স্মরণ করে দিয়ে যাচ্ছে। এমনই কি কথা বিধাতা? এই আতর ঘরে ওই বছর ললাতে এমনকি লিখেছি, শুধু জানবে তুমি আর আমি। তাছাড়া আর তাছাড়া কোনোদিন যদি তুমি কারো কাছে প্রকাশ করার চেষ্টা করো, হ্যাঁ, সেই দিন সেই লিখনের কথা বলার সঙ্গে সঙ্গে আমি বলে যাই ভাগ্য বিধাতা, বলার সঙ্গে সঙ্গে তুমি শিলায় পরিণত হবে।